এই শ্রীরামপুরের মাটি আজকে মমতা ব্যানার্জি এসে চলে গেলেন, সভা করলেন এবং দীর্ঘদিন ধরে আপনারা এই শ্রীরামপুরে দেখছেন একটা হাওয়া, এই যে গরম আবহাওয়ার সঙ্গে শ্রীরামপুরের আবহাওয়া ঠিকই বুঝছেন। শ্রীরামপুরের আবহাওয়া দেখুন, আমরা যা বুঝছি কল্যাণময়। কল্যাণ ব্যানার্জি নিজেও উন্নয়ন করেছেন এবং এবারেও বিধানসভার নিরিখে অন্তত 2,20,000 ভোটে উনি অলরেডি লিডে আছেন। এবারে আলটিমেটলি সেটার কতটা কনভার্টেড হবে লোকসভাতে, সেটাকে ধরে রাখা এবং সেটার থেকে এগিয়ে নিয়ে যাওয়া সেই লিডটাকে, সেটাই প্রচেষ্টাতেই আছে। কিন্তু আপাতত যা হাওয়াটা কল্যাণময়। একদমই তাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার এগেনস্টে দীপশিতা ধর রয়েছে, কবির আমাদের বিজেপির ক্যান্ডিডেটও আপনাদের সামনে রয়েছে এবং প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়ছেন। আমি বলছিলাম দীপশিতা তো একদম ব্যক্তিগত আক্রমণ করে বসলেন কল্যাণ ব্যানার্জিকে, বললেন যে চুরির টাকায় নাকি ছেলে মেয়েদের পড়াশুনো, বেসিক্যালি আপনাকে যারা চেনে বা চেনে না, এইরকম একটা পরিস্থিতি, ছেলে মেয়েদের পড়াশুনো চুরির টাকায় মানবেন? মানব তো নাই। কারণটা হচ্ছে দেখুন, বোন দীপশিতার তো কাজই হচ্ছে রিসার্চ করা। ও তো পিএইচডি স্টুডেন্ট, ও স্টাইপেন্ড পায় তার জন্য। ও এইটুকু রিসার্চ করলো না যে কল্যাণ ব্যানার্জির ছেলে এবং মেয়ে দুজনেই গভর্নমেন্ট কলেজে পড়েছে। মানে আমি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পড়েছি, 120 টাকা মাইনে, আর আমার দিদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছে, 100 টাকা মাইনে ছিল। সুতরাং একজন সিনিয়র অ্যাডভোকেট, যে উকিলদের মধ্যে সবথেকে বেশি ট্যাক্স পেয়ার, ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারদের লিস্টে অরিজিৎ সিং, সৌরভ গাঙ্গুলির পরে কল্যাণ ব্যানার্জির নাম, সেই জায়গায় আমার মনে হয় 220 টাকা মাইনে দেওয়ার জন্য কল্যাণ ব্যানার্জিকে চুরি করতে হবে না। আর চুরির টাকায় কেউ আয়কর দেয়, এই হয়তো ওনাদের আমলে ওনারা করেছেন এইসব। আমি ওকালতি জীবনে কখনো কাউকে দেখিনি চুরির টাকায় কেউ আয়কর দেয়। এটা মানে অবিশ্বাস্য কথাবার্তা বলছেন দীপশিতা। না না, একদম বাবার নির্বাচন, সে সম্বন্ধে ডিফেন্স থাকবে। আমি বলছি কি, এটা প্রার্থীটা কি একটু টাফ হয়ে গেল? আমি এই কারণে বলছি, সিপিএমের কিন্তু এক এক ঝাঁক যুব এবার নেমেছে কিসের আশায়, একদম সেই লড়াই, সেই প্রচণ্ড লড়াইটা যুবরাই দিতে পারে, সেই কারণ দীপশিতাকে একটু একটু শক্ত মনে হচ্ছে। একবারেই না, দুটো ফ্যাক্টর আমার যেটুকু সামান্য পলিটিক্যাল অ্যানালিসিস। এক নম্বর হচ্ছে যে ওদের সোশ্যাল মিডিয়াটা ওরা স্ট্রং করেছে, সেই জন্য ফিল্ডে ওদের লোক থাকুক কি না থাকুক, আপনি 7টা-8টার পরে যখন আপনি ফেসবুক আর ইউটিউব দেখবেন, তখন হাবভাবটা এমন যেন সিপিআইএমই রাজ্য সরকারে আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আছে। মানুষের কাছে, মানুষের প্রয়োজনে কটা লোক আছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে বিজেপি প্রার্থী ঠিকমতো হাওয়া তুলতে পারছেন না, প্রচার করতে পারছেন না, সেই জন্য কমরেড দীপশিতা ট্র্যাকশন পাচ্ছে। আর ছাত্র যুবটা তো পুরোটাই ফ্যালেসি। আমি যদি 3 বছর বা 3.5 বা 4 বছরের মধ্যে আমার পিএইচডিটা কমপ্লিট করে ফেলতাম, তাহলে আমি ছাত্রী থাকতাম না। আমি ছাত্রী থেকে গেলাম আজীবন, যাতে আমি ছাত্র পরিষদের, উনি বোধহয় ভাইস প্রেসিডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি কিছু একটা আছেন অল ইন্ডিয়ার, সেটার জন্য ওনাকে ছাত্রী থাকতে হবে। ছাত্রী থাকার জন্য ওনার পিএইচডিটা কন্টিনিউ করতে থাকতে হবে। আমি একটা কোথাও দেখছিলাম, কানাইয়া কুমারও খুব সম্ভবত 8 বছর বা 7 বছরে গিয়ে পিএইচডি কমপ্লিট করেছিল। যার কাজ পিএইচডি করা, সেখানে আমার মনে হয় এত বছর লাগার কোনো কারণ নেই। আর নবীন প্রবীণের এই যে লড়াই, এই নবীনত্ব দেখিয়ে কি করবে? কানাইয়া কুমারকে তো সিপিআই প্রার্থী করেছিল ইলেকশনে, উনি তো এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন। সেই কানাইয়া কুমার বলল যে আমি এখানে কাজই করতে পারছি না। সেই নবীনত্বর কী দাম? চলে গেল কংগ্রেসে, এখন দিল্লিতে কন্টেস্ট করবে। সুতরাং উনিও হয়তো 2 দিন বাদে আর করতে পারবেন না, উনি হয়তো ছেড়ে দেবেন। উনি তখন যদি চান তো যোগাযোগ করবেন আমার সঙ্গে, তৃণমূলে জয়েন করবেন। আচ্ছা, একটু দ্বিধাদ্বন্দ্ব না রেখে দুটো ছবি আমি পাশাপাশি রাখতে চাই। একদম কাঞ্চন মল্লিকের কথায় আসতে চাই। কাঞ্চন মল্লিককে কিন্তু যে অর্থে এই গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক কল্যাণ ব্যানার্জির যে প্রচার, তিনি তখন প্রচার করছিলেন গাড়ি থেকে, ঠিক অপরদিকে আরেকটি ছবি দেব, তিনি কিন্তু অ্যাকসেপ্ট করে নিলেন এবং তার গাড়িতে ওঠালেন, গোটাটা ঘোরালেন। দুটো ছবি পাশাপাশি আলাদা হয়ে গেল। দেখুন, দেবের যদি মনে হয় ওনার ঘাটালে কাঞ্চনদার জন্য ভোট বাড়বে, তাহলে নিশ্চয়ই উনি ডাকবেন। এবং শুধু দেব কেন, অন্য বাকি সব প্রার্থীরাই ওনাদেরকে ডাকবেন। আর আমি নিজেও কাঞ্চনদার জন্য 2021-এ 1 মাস নিজের কাজ ফেলে মোটামুটি প্রচার করেছি। উনি আমাকে এই অনুরোধটা করেছিলেন, আমি সঙ্গে সঙ্গে আমি বলেছি হ্যাঁ কাঞ্চনদা আমি করব। এবং আমি উত্তরপাড়া পুরো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে, উত্তরপাড়া, কোতরং, কোন্নগর, ওইদিকে নবগ্রাম, কানাইপুর,
সব জায়গাতেই আমি ওনার হয়ে প্রচার করেছি এবং প্রায় 20,000-এর ওপরের ভোটে উনি জিতেছেন। সুতরাং কাঞ্চনদার সঙ্গে আমাদের চিরকালই সম্পর্ক খুবই ভালো। হঠাৎ কি হলো এরকম একটা চির ধরা? দেখুন, চিড়ের কোনো ব্যাপার নেই, উনি তো প্রচার করতেই পারেন। আর প্রার্থীও, তৃণমূল প্রার্থীও কল্যাণ ব্যানার্জিও বলেছেন যে আপনি অন্য জায়গায় গিয়ে করুন, শুধু প্রার্থীর জিপেই প্রচার করতে হবে এটার তো কোনো মানে নেই। প্রচার তো অনেকভাবে হয়, সারাক্ষণ তো আমি যেটাকে বলে রাইডিং দি কোট টেলস, উনি শুধু প্রার্থীর সঙ্গেই প্রচার করবেন কেন? উনি অন্য জায়গায় গিয়ে স্ট্রিট কর্নারিং করুক, অন্য জায়গায় মিটিং করুক, করার তো অনেক কিছুই আছে। সুতরাং চিড়ের কোনো ব্যাপারই নেই এখানে। আমি আরও একটা দিকে যদি নজর রাখি, একটু ব্যক্তিগত মেজাজ হারাচ্ছেন মাঝে মাঝেই সাংবাদিকদের উপর, কখনো প্রকাশ্যে কিছু বলে ফেলছেন, এবং এই যে মেজাজ হারানো, এটা কি ঠিক মানে স্বাভাবিক বলে মনে হচ্ছে, নাকি কোনো জায়গায় মনে হচ্ছে যে সংগঠনে একটু তালগোল পাকিয়ে যাওয়ার কারণে এগুলো? দেখুন, একটা বছর তো 365 দিন নিয়ে হয়। একটা দিনের, একটা মুহূর্তের একটা ঘটনা দিয়ে কখনো এরকমভাবে জাজ করা যায় না যে উনি মেজাজ হারাচ্ছেন কি মেজাজ হারাচ্ছেন না। এখানে যেটা বড় কথা সেটা হচ্ছে যে কোন কারণে, হয়তো কোনো ইস্যুতে কোনো একটা সময় যখন কারোর একটা কিছু জিজ্ঞেস করার নয় তখন সেটা চলে এলো, বা সারাদিন তো একটা মানুষের পক্ষে হয়তো বাইট দেওয়াও সম্ভব নয়। একটা মানুষ ভোটের প্রচার করছেন, ভোটের প্রচারের মাঝখানে তাকে একটুখানি খেতে হবে, একটুখানি রেস্ট নিতে হবে, আবার পরের প্রচারে চলে যেতে হবে। তার মধ্যে যদি কেউ বলে যে আমাকে এখনই করতে হবে, এখনই দিতে হবে, এক্ষুনি আমাকে একটা বাইট দিন, সেই মুহূর্তে হয়তো সেই মুহূর্তের একটা এক্সাম্পল দিয়ে একটা মানুষকে তো ওরকমভাবে জাজ করা যায় না। আমরা যতটা ব্যক্তিগতভাবে চিনি, আর বাবা হিসেবে তো বটেই, আমরা তো সারাক্ষণই দেখছি, ছোটোবেলা থেকে দেখছি উনি যথেষ্ট জলি। আর আমি যে কথা আমার বন্ধুকে বলতে পারবো না, আমি হয়তো সেই কথা গিয়ে আমার বাবাকে বলতে পারবো। বাবা এতটাই, যেটা আমরা কথায় বলি, কুল। এর মাঝখানে আমি একটা কথা বলি, আমি যতদূর খবর রাখি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, উনি খুব মুডের উপর চলে, সুইং হয়ে গেলে একটু সমস্যা হয়। আমি বলছিলাম এ কারণে, কোনো খারাপ আবহাওয়াও কিন্তু উনি ভালো করে দিতে পেরেছে, এরকমও নজির আছে। আবার কোনো একটা ফুরফুরে আবহাওয়া, সেই আবহাওয়ায় উনি মেজাজ হারিয়েছেন, এরকমও নজির দেখা। দেখুন, আমি এক কথা এটা বলতে পারি যে উনি একজন পারফেকশনিস্ট। উনি চান ওনার কাজ যেটা হচ্ছে, যে কাজেই উনি থাকুক, সেটা মামলা হোক, সেটা মানুষের সেবা করা হোক, সেটা ইলেকশনে কন্টেস্ট করা হোক। দেখুন, ইলেকশনে কন্টেস্ট তো 5 বছরে একবার, কিন্তু 365 × 5 1800 দিন মানুষের সেবা তো করতে হয় দুটো ইলেকশনের মাঝখানে, পরীক্ষা তো হয় 5 বছর পরে। সুতরাং উনি চান যেটা যখন উনি করছেন সেটা পারফেকশন দিয়ে উনি কাজটা করবেন। সেই পারফেকশনটা যখন কোথাও লাইনচ্যুত হয় তখন ওনার হয়তো ভালো লাগে না জিনিসটা, কিন্তু সেটা দিয়ে একটা মানুষের একটা দুটো এপিসোড বা একটা দুটো ইনস্ট্যান্স দিয়ে আপনি ওভারঅলটাকে জাজ করা সম্ভব নয়। একদমই তাই। আরও একটি বিষয় যে সিপিএম, আপনি এই মাঠে ময়দানের কাজের কথা বলছেন, কিন্তু সিপিএম তো বলছে দেখাই যায় না, প্রার্থীকে দেখা যায় না, তার থেকেও বড় অভিযোগ হচ্ছে সাংসদকেই দেখা যায় না, এলাকায় দেখা যায় না। এটা আমাদের বোন দীপশিতা এর কথাটা বলেছে। দীপশিতা ঠিকই বলছে, তো দীপশিতা তো সাংসদকে দেখেনি, কারণ সাংসদকে দেখার জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে ওনার প্রেজেন্স, একটা হচ্ছে এমপির প্রেজেন্স। তো এমপি কেন্দ্রের প্রেজেন্স থাকলেও উনি তো দিল্লিতে ছিলেন, পড়াশোনা করছিলেন, উনি কেরালাতে স্টেট কনফারেন্স করছিলেন, ন্যাশনাল কনফারেন্স করছিলেন, তো উনি কী করে প্রার্থীকে দেখবেন? প্রার্থী পার্লামেন্টের প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করেছেন। এখানে প্রত্যেক উইকেন্ডে শনিবার রোববার উনি নিজের অফিসে বসেন, যেটা এখান থেকে খুবই কাছে, কেন্দ্রের সব মানুষ জানে যে গঙ্গা দর্শনে ওনার অফিস। উনি প্রত্যেকটা পয়লা বৈশাখ কেন্দ্রের মানুষের সঙ্গে কাটিয়েছেন, প্রত্যেকটা দোল পূর্ণিমা কাটিয়েছেন, প্রত্যেকটা পয়লা বৈশাখ কাটিয়েছেন, প্রত্যেকটা রথযাত্রা কাটিয়েছেন, স্বাধীনতা দিবস কাটিয়েছেন, দুর্গাপুজোয় নিজের হাতে দুর্গাপুজো করেন এই আরএমএসের মাঠে 4 দিন। উনি বাড়ির লোকেদের সঙ্গে, আমাদের সঙ্গে বাড়িতে গিয়ে বসে থাকেন না। কোভিডের সময় এই প্রশ্নটা সিপিএম আর বিজেপির প্রার্থীকে বলতে হবে যে কোভিডের সময় উনি কোথায় ছিলেন, ওনারা কোথায় ছিলেন? কোভিডের সময় কল্যাণ ব্যানার্জি কেন্দ্রের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন, গিয়ে ত্রাণ বিলি করে হোক, কি পাশে দাঁড়িয়ে হোক, হসপিটালে ভর্তি করে হোক, নার্সিংহোমে ভর্তি করে হোক, যেখানে ডেড বডি কেউ নিতে আসেনি সেখানে উনি ক্রিমেশন করে ডেথ সার্টিফিকেট বাড়ির লোকের কাছে নয় নিজে পাঠিয়েছেন, নয় কোনো একটা কর্মকর্তাকে দিয়ে পাঠিয়েছেন। তারপরে যদি বলে যে দিল্লিতে থাকে, দুজনেই শ্রীরামপুরের কিন্তু পার্মানেন্টলি থাকে না, যারা থাকে না তারা বলছে যে দেখতে পাচ্ছি না উনি মিস্টার ইন্ডিয়া, এটাও তো ব্যক্তিগত আক্রমণ। সেটার পরে যখন ওনাকে মিস ইউনিভার্স বলা হবে তখন উনি বলবেন যে কল্যাণ ব্যানার্জি আমাকে কেন ব্যক্তিগত আক্রমণ করলেন। শুরুটা কে করলো? সেই মিছিলে, সেই দিনকার চাঁপদানির মিছিলে, দুটো মিছিল যখন ইন্টারসেকশনে এরকম ক্রস করলো, উনি বেরিয়ে গিয়ে বললেন কই আমি তো ওনাকে দেখিনি, উনি মিস্টার ইন্ডিয়া, কমেন্টটা উনি করে দিলেন। সেটা যখন রিয়াকশান এলো তখন ওনার ব্যবহার খারাপ হয়ে গেল, এটাও তো ঠিক নয়।
একদমই তাই। সুজন চক্রবর্তী সিপিআইএমের একেবারে দমদমের প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য পরিষ্কার বলছেন যে 7-8টি আসন এই বাংলায় এই লোকসভায় পাওয়া সম্ভব, ওটা 10-12টা আসনে বাড়ানো সম্ভব। তা আমি শুধু জানতে এসেছি যে শ্রীরামপুর কি তার মধ্যে আছে? সব তৃণমূলের সব থেকে সেফেস্ট সিট যদি ডায়মন্ড হারবার দক্ষিণ কলকাতার সাথে এক নিঃশ্বাসে যদি নেওয়া হয়, সেটা হচ্ছে শ্রীরামপুর তৃণমূলের সেফ সিট। আর সুজনবাবুকে নিয়ে আমি একটা ছোট্ট কথা বলি। আমার যেটা মনে হয়, আমরা দেখেছি যখনই ওনারা স্ট্রাইক বা বন্ধ ডাকেন, যেটা মমতা ব্যানার্জির আমলে কমে গেছে, ওনার একটা নিজের বাস আছে, উনি সেই বাসটাকে যাদবপুরের মোড়ে নিয়ে আসেন, সেটাকে জ্বালিয়ে দেন, দিয়ে আবার মনে হয় পরের বার ওই সেম বাসের চেসিসটা উনি নিয়ে আসেন। শুধু সুজনবাবুর কথা, উনি অনেক বয়োজ্যেষ্ঠ নেতা, হ্যাঁ, তো ওনাকে নিয়ে বেশি কিছু বলবো না, কিন্তু আমি দেখেছি ওনার যাদবপুরের মোড় ছাড়া ওনার খুব একটা মানে প্রতিবাদের আমি খুব একটা জায়গা দিই না, এটা মানতে পারছি না, কারণ যাদবপুর ছাড়াও এবার কিন্তু উনি দমদমে কেন্দ্রের প্রার্থী। যাদবপুরে সৃজনকে দেওয়া হয়েছে, একদম তরুণ মুখ, কিন্তু উনি এসছেন দমদমে সৌগত রায়ের বিরুদ্ধে। কি মনে হচ্ছে? ওখানে খুব একটা লাভ হবে না, সৌগতদা জিতবে। 7-8টা আসন, 7-8টা আসন কেন, আমার তো মনে হয় ওনারা জিরোতেই থেকে যাবেন ওখান থেকে। আর এবারও মানে ওই জিরোতেই ওনাদেরকে শেষ হয়ে যেতে হবে। বলছেন মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে, অধীর চৌধুরী রয়েছে বাম সমর্থিত কংগ্রেস, দক্ষিণে মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী, এত বিরাট বিরাট ক্যান্ডিডেট থাকার পরেও আসন সংখ্যা থাকবে না, এইটা ভয়। এখানে খানিকগুলো জায়গা আমার যেটা মনে হয়, এই ইলেকশনটা আমি যেভাবে দেখছি, বিজেপি কিছু কিছু জায়গায় খুব খারাপ ক্যান্ডিডেট দিয়েছে, যার মধ্যে শ্রীরামপুর একটা। এবং তার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কম্পিটিশনটা কিছু কিছু জায়গায় হয়তো পার্সপেক্টিভলি মনে হচ্ছে ইটস টিএমসি ভার্সেস সিপিআইএম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। কারণ ওনাদের যে জার্নিটা করতে হবে, ওনাদেরকে 7% থেকে যে 40%-এ যেতে হবে, এই জার্নিটা কিন্তু খুব কঠিন। কারণ রাজনৈতিকভাবে আপনি দেখবেন, ভোট যখন একবার অন্য দিকে চলে যায়, তখন সেটা ফিরিয়ে আনার জার্নিটা খুব ডিফিকাল্ট। সুতরাং ওনাকে আজকে তৃণমূল তো 43%-এ ছিলই, এই তো তৃণমূল থেকে তো ভোট ওনার দিকে যাবে না, তো ওনাকে 7% থেকে 40-এর জার্নিটা করতে হবে এবং বিজেপিকে নামাতে হবে। সো দ্য ফাইট ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু সিপিএম আর বিজেপির মধ্যে, যে কে 2-এ আসবে আর কে 3-এ আসবে, এটা হচ্ছে ওনাদের এক্সিস্টেন্সের লড়াই। আর এটা হওয়ার কারণটা হচ্ছে বিজেপি সঠিক জায়গায় সঠিক ক্যান্ডিডেট, আমার মনে হয় ভালো ক্যান্ডিডেট দিতে পারেনি, বা ওনাদের হয়তো ক্যান্ডিডেট দেওয়ারই লোক ছিল না, এটাও হতে পারে। না না, আমি একটা বিষয়ে ঠিক বুঝতে পারলাম না। এই যে 15 বছর গভর্নমেন্ট চলে এলো, প্রায় 26-এর ইলেকশনটা আমি যদি একটু পরে রাখি, তারপরেও এই অ্যান্টি ইনকামেন্সি হয়নি। কি বলছো, আসন সংখ্যা, এই যে এত দুর্নীতি ধরা পড়েছে, মন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি একেবারে জেল, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হয় না আসন সংখ্যা একই থাকবে? মনে হয় আসন সংখ্যা একই থাকবে, ইনফ্যাক্ট বাড়বে। কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যেগুলোকে দুর্নীতি আখ্যা দিচ্ছেন, বা ইডি সিবিআই নানান রকম ইনভেস্টিগেশন করছে, সন্দেশখালী তো ইনভেস্টিগেশনের পার্ট নয়, আই উইল কাম টু দ্যাট, আমি সেটা বলছি। কিন্তু কোনোটাই তো অ্যাকচুয়াল কোনো রেজাল্ট এসে পৌঁছচ্ছে না। আমিও তো এই দেশের একটা ট্যাক্স পেয়ার, যদি কোথাও স্ক্যাম হয়ে থাকে তাকে ধরা উচিত, ধরবে, তার শাস্তি হবে, সেটাই তো কাম্য। তাকে তো ডিফেন্ড করার কোনো জায়গাই নেই, সেটা যে পার্টিরই হোক। আমি একটা দেশের ট্যাক্স পেয়ার, আমার যদি এখানে যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তার শাস্তি হওয়া উচিত, আমার অন্তত স্ট্যান্ড এটা। সুতরাং কিন্তু এন্ডটা কোথায়? যখনই ইলেকশন আসবে তখনই একটুখানি বাজনা বাজবে, যখন ইলেকশন আসবে সেই নারদা কবে কোথায় হারিয়ে যাচ্ছে, সারদা কোথায় হারিয়ে যাচ্ছে, যখন ইলেকশন আসে সবাই একটু নেড়ে চড়ে উঠছে। আজকে একটা খবর দিয়ে রাখি, বরঞ্চার বিধায়ক, তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা কিন্তু জামিনে মুক্তি। আজকে সুপ্রিম কোর্ট ওনাকে জামিন দিয়েছে, আমিও দিদির মিটিংয়ের পরে এসে ব্রেকিং নিউজে দেখলাম দিয়েছে। সেটা ঠিক আছে, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই বিবেচনা করেছে, কি মনে করেছে দিয়েছে, সেটা আমার কাছে বড় খবর নয়। আমার কাছে যেটা বড় খবর হবে সেটা হচ্ছে ওনারা যখন ট্রায়ালটা কমপ্লিট করতে পারবেন, এবং ট্রায়ালটা কমপ্লিট করে যে দোষী তাকে তার জেল হওয়া উচিত, পরিষ্কার কথা। তার সঙ্গে যদি আরও 4টে লোক এখন ইনভলভ থাকে, তাদেরকেও ধরে নিয়েছে, তাতে কোনো বড় কথা না। এটা আমি নিজে আইনের ছাত্র হয়ে, নিজে উকিল হয়ে, এগুলো কোনো ডিফেন্ড করার কোনো ব্যাপারই নেই। আর দেখুন, সন্দেশখালী, আপনি সন্দেশখালীর কথা যেটা বললেন, সন্দেশখালী নিয়ে একটা কথা বলি। আমরা একটা ভার্সন পেয়েছি শুরুতে, তারপরে একটা ওনাদের এই গঙ্গাধর দাস না কি নাম, ওনাদের ব্লক প্রেসিডেন্টের একটা ভিডিও পেয়েছি। এবার না আপনি ঘটনার সময় ছিলেন, না আমি ঘটনার সময় ছিলাম। 4 জুন যখন রেজাল্ট বেরোবে, তখনই বোঝা যাবে যে মানুষ কোন দিকে ভোট দিয়েছে। যদি
প্রথম ভার্সনটা যদি ঠিক হয় তাহলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির দিকে ভোট দেবে। যদি সেকেন্ড ভার্সনটা ঠিক হয় তাহলেও দেখুন লোকালের মানুষ কিন্তু জানে কি আসল হয়েছে। আপনি ভোট বাক্সে কিন্তু সেটার আপনি রেসপন্স পেয়ে যাবেন। একদমই তাই। অমিত শাহ বারবার রাজ্যে এসেছেন এবং বলেছেন 35টি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গেছে, তাহলে বাকি রইল 7টা আসন। এই 7টা আসন কি তৃণমূলের বাকি রইল? এই 7-এর মধ্যে লড়াই করতে হবে। অমিত শাহ কিন্তু একদম বিজেপিকে যে স্তরে এগিয়েছে 35 কি। অমিত শাহরা আগেরবার বলেছিলেন 200 পার, সেখানে হয়েছে 70, এবারে বলেছে 400 পার। 2 দিয়ে গুণ করলে 140-এর ওপরে যাওয়া উচিত নয়। এগুলো ওনারা বলছেন কারণ ওনাদের অ্যাসেসমেন্টে ওনারা জানেন যে এই রেজাল্ট হবে না। ইনফ্যাক্ট এই কেন্দ্রে ধরুন, যেই কেন্দ্রে আমরা বসে কথা বলছি, নরেন্দ্র মোদী এখানে আসারই সাহস করেননি। নরেন্দ্র মোদী চুচুড়ার মাঠে এখানকার প্রার্থীকে ডেকে নিয়ে গিয়ে প্রচার করে হাওয়া। এখানে তো আসতে হবে, এখানে তো প্রচারটা করতে হবে। এখানে আসেনি কারণ ওনাদের তো একটা ইন্টেলিজেন্স আছে। উনিও নিশ্চয়ই ইন্টেলিজেন্সটা পেয়েছেন যে এখানে যেমন জিততে পারবো না। হারা সিটে তো আর প্রধানমন্ত্রী আসবে না, কারণ প্রধানমন্ত্রী এসে বক্তৃতা দিয়ে চলে গিয়ে সিট হেরে গিয়ে সে লজ্জা তো উনি রাখতে পারবেন না। তো ওনারা খুব ভালো করে জানেন, আর জানেন বলেই দুজনই, সিপিআইএমও বলছে আমি 7টা থেকে 8টা জিতবো, এবং অমিত শাহও বলছে আমি 35 জিতবো। কারণ লাস্ট ফেজটা আর ওনারা টানতে পারবেন না। এখনই যা অবস্থা, এম.কে. স্টালিনের চোখের দিকে তাকাতে পারছে না। তামিলনাড়ুতে হয়তো 0 হবে, উত্তরপ্রদেশে ধরাশয়ী হবে, মহারাষ্ট্রে ধরাশয়ী হবে, তেলেঙ্গানা খুব খারাপ রেজাল্ট হবে। যদি 3খানা 4খানা বড় রাজ্যে ওনাদের যদি এই অবস্থা হয়, কিভাবে সরকারে আসবেন ওরা? ওয়েস্ট বেঙ্গলে 35 হওয়ার মতো দলই নয় বিজেপি। বিজেপির আইডিওলজি ওয়েস্ট বেঙ্গলের মানুষের জন্য কমেন্সুরেটই নয়। ওয়েস্ট বেঙ্গলের মানুষ ওনার আইডিওলজিটাই অ্যাকসেপ্ট করতে চায় না। আচ্ছা, আমি একটা বাড়ির প্রশ্ন করছি, প্রসঙ্গ একেবারে শেষের দিকে প্রায় পৌঁছে গেছি আমরা। কোন মানুষটাকে দেখতে ভালো লাগে? আইনজীবী কল্যাণ ব্যানার্জি, বাবা কল্যাণ ব্যানার্জি, এবং আমি সাংসদ কল্যাণ ব্যানার্জি, 3টে ক্যারেক্টার রাখলাম, কোনটা সব থেকে বেস্ট লাগে? দেখুন, ছেলের কাছে সবথেকে বড় সুপার হিরো রোল মডেল বাবাই হয়, এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই। বাবা নাম্বার 1। কিন্তু এটাও ফ্যাক্ট, বাবা যেহেতু একদম যুব কংগ্রেসের সময় থেকে মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে দল করেছেন, উনি তো হঠাৎ করে পেয়ে গেছেন কিছু, তা তো নয়, অনেক লড়াইয়ের মধ্যে পেতে হয়েছে, এবং সেই লড়াইয়ের জন্য মানুষের কাছে অনেক সময় দিয়েছেন। সুতরাং হয়তো অনেকটা কোয়ালিটি টাইম বাবার সঙ্গে পেতে পারতাম, কিন্তু পাইনি, কারণ উনি মানুষের জন্য ছিলেন। যেটা একটু আগে বলছিলাম, কোভিডের সময় প্রায় ওনাকে পাইনি, কারণ উনি কেন্দ্রের মানুষের সঙ্গে ছিলেন। আমরা পয়লা বৈশাখে বাবাকে পাই না, আমরা ঈদে বাবাকে পাই না, আমরা দোল পূর্ণিমায় বাবাকে পাই না। বাবার সঙ্গে ইনফ্যাক্ট হয়তো গত 15-16 বছরে কোনোদিন দোল খেলতেও পারিনি। স্বাধীনতা দিবসে পাই না, দুর্গাপূজার সময় উনি 4 দিন এখানে থাকেন, আমরা এসে দেখা করে যাই একদিন। তাতে কোনো ক্ষোভ নেই কেন জানেন তো? কারণ আমি যখন কলকাতায় ধরুন কাজে থাকি বা কোর্টের দিকে যাই, এই সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে কোনো অ্যাম্বুলেন্স এসএসকেএমের দিকে যায়, গায়ে লেখা থাকে সৌজন্যে কল্যাণ ব্যানার্জি, তখন খুব গর্ব হয় যে বাবার সঙ্গে কোয়ালিটি টাইমটা পাইনি তো কী হয়েছে, একটা মানুষের তো লাভ হচ্ছে। এটা খুব গর্বিত বোধ করি। তো বাবা নাম্বার 1, বাবা কল্যাণ ব্যানার্জি নাম্বার 1। ক্লাস 3-তে না 4-এ যখন ছিলাম, আনন্দবাজারের একটা ফার্স্ট পেজে একটা ছবি দেখেছিলাম, ওই কালো কোট কালো গাউন পরে বাবা, মমতা ব্যানার্জি আর অজিত মাজার একটা ছবি দেখেছিলাম আনন্দবাজারের ফার্স্ট পেজে। সেই দিনকে অত কম বয়সে অনেকেই ঠিক করে না, কিন্তু আমার একটা মনে মনে ইচ্ছে ছিল যে উকিল হতে হবে। সুতরাং সেকেন্ড হচ্ছে উকিল কল্যাণ ব্যানার্জি, আর থার্ড উনি রাজনীতি করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। রাজনীতি না করলেও উনি মানুষের পাশে দাঁড়াতেন। ওনার যা নেচার, ওনার আমার মায়ের দুজনেরই যা নেচার, মানুষের পাশে দাঁড়ানোটাই ওনাদের নেচার। রাজনীতি তো সবসময় সাময়িক, সবার জন্য সাময়িক, আজকে থাকতে পারে কালকে নাও থাকতে পারে, কিন্তু উকিল উনি সারা জীবন থাকবেন। ওকালতি থেকে রিটায়ারমেন্ট করে নিলেও বাবা আমার সারা জীবন থাকবেন। সুতরাং বাবা 1, উকিল 2, রাজনীতিবিদ 3। আমি একটা ছোট্ট স্মৃতি একটু দর্শকদের জন্য, আমাদের দর্শকদের জন্য একটু শেয়ার করতে বলবো, যা স্মৃতিবহুল হয়ে রয়ে গেছে, এখনও স্মৃতিবহুল। বাবার যে স্মৃতিতে টান দেয়, উনি কাছে থাকুক না থাকুক, সেই সময় একটা ছোট্ট স্মৃতি যা মনে পড়ে। মানে আমার ছোটোবেলাকার স্মৃতি হচ্ছে যে বাবা কোনো একটা রাজনৈতিক অনুষ্ঠানে একটা ফুলের বুকে পেয়েছিলেন, এবং এসে আমাকে সেটা কোলে দিয়েছিলেন। যে ওইটাই একটা মানে বড় প্রাপ্তি ছিল, যে বাবা অন্তত সারাদিন যে মানে বাড়িতে নেই, এইটা ভেবে এনেছে যে এটা ছেলেকে আর মেয়েকে দেব। আমরা ওটাতেই খুব কন্টেন্ট, মানে ওই কন্টেন্ট যে হয়েছিলাম, সেই ফিলিংটা ওই
ফুলফিলডনেসটা এখনও আমার মনে আছে। একটা রাজনৈতিক প্রসঙ্গ এবং স্পেসিফিক টু দি পয়েন্ট আমি শেষ করব। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু বলতেই থাকছেন এবং পরিষ্কার যে মমতা ব্যানার্জিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি করে তারপর ছাড়বেন। ঠিক কোট আনকোট এই কথা প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বেন। হীরক রানী, চোরের রানী, এগুলো তো বলতেই থাকছেন, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বেন। অভিষেক ব্যানার্জিকে বলে বলে গ্রেপ্তার করাবেন, কোট আনকোট বলে বলে। কি বলবেন প্রতিক্রিয়া? ওনারা তো এজেন্সিদেরকে ব্যবহার করছেন একে ওকে অ্যারেস্ট করতে। কাকে ওনারা অ্যারেস্ট করাবেন না করাবেন সেটা তো আমার গিয়ে লাভ নেই, ওটা ওদের পুরো সেটিং করা গেম। আগেও অনেক রকম শব্দ ব্যবহার করেছেন মমতা ব্যানার্জিকে নিয়ে, আজ থেকে নয়, সিপিএম আমলের নেতারাও করেছেন, রেজাল্ট দেখে নিয়েছেন। ওনারা আগেরবার করেছেন দিদি করতে গিয়ে কী রেজাল্ট হয় ওনারা দেখে নিয়েছেন। শুভেন্দু অধিকারী ফ্রাস্ট্রেশনটা আমি বুঝি, ওনার জায়গাটা এসে অভিষেক নিয়েছে, সেটাই ওনার ফ্রাস্ট্রেশন। এবং ওনার প্রেক্ষিতে একটা কথা বলতে পারি, উনি কাকে প্রাক্তন করবেন না করবেন পরের কথা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যাওয়ার পরে উনি মুখ্যমন্ত্রী হতে পারবেন তো, যদি বিজেপি কখনো সেই জায়গায় পৌঁছায়, সেটা আগে উনি ভাবুক, তারপরে উনি কাকে প্রাক্তন করবেন না করবেন সেটা তার পরের কথা। সেই অভিষেক ব্যানার্জির জায়গা নিলে তাহলে তো আরও লোক চলে আসে। যেমন একসময় তৃণমূলের চাণক্য ছিল এবং বঙ্গ রাজনীতির চাণক্য ছিল মুকুল রায়, তাকে মনে পড়ে? সেও তো সেই একই পথের পথে। মুকুল রায় তো একবার ওদিকে গেলেন এদিকে গেলেন করতে করতে এখন নিজেই বয়স্ক হয়ে অসুস্থ হয়ে গেলেন, নিজেকে অপ্রাসঙ্গিক করে ফেলেছেন। সেই কি ওনাকে নিয়ে মানে আপনিও যে প্রশ্ন করছেন আমি অবাক। না ঠিক, আমি আরেকটু জেনে একটু শেষ করব যে সবাই বলে একটা রেজিমেন্ট পার্টি বিভিন্ন দল, কিন্তু তৃণমূলে দেখা যায় যে একটাই কমেন্ট, একটাই জায়গা, মমতা ব্যানার্জি। এই যে একটা ওয়ান ম্যান আর্মি, এই বিষয়টা, এটা কি মনে হয় যে তৃণমূল দলকে আরও ডেভেলপ করা যেতে পারে, কোনোভাবে রেজিমেন্ট করা যেতে পারে, সেই জায়গাটা বাধার সৃষ্টি হচ্ছে? একেবারেই না, উনি অনেক খেটে অনেক পরিশ্রম করে দলটাকে বানিয়েছেন, দাঁড় করিয়েছেন, সেটাকে সরকারে এনেছেন, সেখানে 13 বছর সেটাকে ধরে রেখেছেন, একা লড়েছেন, সাথে সাথীদেরকে নিয়ে লড়েছেন। তার জন্য ডেভেলপমেন্ট কিছু হ্যাম্পার হচ্ছে বলে আমার মনে হয় না। দলকে বেটার করতে হবে, না সাজাতে হবে দলের যারা, আমি তো দেখুন পদে নেই, যারা পদে আছে তারা নিশ্চয়ই সেটা নিয়ে ভাববেন কীভাবে করা যায়। আমি যতদিন ছাত্ররাজনীতিতে ছিলাম আমি আমার মতো করে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, কিন্তু দল যখন জিতছে, মানুষ যখন অ্যাকসেপ্ট করছে, তখন অ্যান্টি ইনকামবেসি যখন হয়নি, তখন নিশ্চয়ই ঠিক পথেই চলছে দল। আচ্ছা, ঠিক পথে চলার পথে কাঁটা হয়ে দাঁড়ালো সিপিএম কিন্তু পরিষ্কার বলছে যে মোদি এবং মমতা এই দুটো আরএসএসের ফুল, একটা বিজেপি একটা তৃণমূল। জনতা পার্টির বাজপেয়ী আর জ্যোতিবাবু তো একসঙ্গে মিটিং করেছিলেন, আর সেটা তৃণমূল হওয়ার অনেক 10 বছর আগে, 98 জোট। হ্যাঁ, তো সেটা তো তারও আগে ওনারা জোট বেঁধেছিলেন। তো জ্যোতিবাবু যদি বাজপেয়ীর সঙ্গে দাঁড়াতে পারেন মঞ্চে, তাহলে ধরে নিতে হবে যে দলটাকে ওনারাই পশ্চিমবাংলায় এনেছেন, তৃণমূলের অপেক্ষা রাখে না তার জন্য।